বেশ অনেক দিন ধরেই গতানুগতিক জীবন আর কাজের ভারে মনটা যেন ভারাক্রান্ত হয়ে উঠেছিল। খুব ইচ্ছা করছিল সব কিছু ছেড়ে ছুড়ে আবার যেন বেরিয়ে পড়ি কোথাও। ঠিক এই সময়েই এই মরুভূমির মতো জীবনে এন্ট্রি নিল এক দেবদূতের। এইবার এই দেবদূতটা ছিল ঈদের ছুটি, তাও আবার ফ্রাইডেতে। এই লং উইকেন্ড পেয়ে আমরাও এই সুযোগের সদ্ব্যবহার করলাম। তবে হাতে মাত্র 3 দিনের ছুটি, তাই কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতেই ঠিক করলাম এইবারের গন্তব্য হলো দীঘা। যেমনি ভাবা তেমনি কাজ। ফ্রাইডে একদম সকাল সকাল স্প্ল্যানেড থেকে আমাদের বাস ছাড়ার কথা, তাই আমরাও সেই মতো বেরিয়ে পড়লাম। আমরা এইবার আমাদেরকে একদম ঠিকঠাক দীঘায় পৌঁছানোর দায়িত্ব দিয়েছিলাম কালো সোনা ড্রিম লাইনকে। পৌঁছে দেখলাম বেশ ঝাঁচকচকে সুন্দর বাসটি। লোয়ার ডেকে রয়েছে বসে যাওয়ার ব্যবস্থা, আর আপার ডেকে স্লিপারও রয়েছে। আমাদের জন্য আমরা নিচে সিটগুলি বুক করেছিলাম। আমরাও একদম সঠিক সময়ে পৌঁছে আমাদের বরাদ্দ করা সিটে গিয়ে বসে পড়লাম। আর বাস কিন্তু 1 মিনিটও ওয়েট করলো না, সে একদম তার নির্দিষ্ট সময়ই ছেড়ে দিল। বাস চলা শুরু করলে আমরাও জানলা দিয়ে দেখতে থাকলাম আমাদের লাস্যময়ী কলকাতার সকালবেলার মেঘলা দিনের রূপ। ময়দান, রেসকোর্স এইসব কিছু পেরিয়ে ছুটে চলল আমাদের কালো সোনা। একটু পরেই দেখতে পেলাম মা গঙ্গাকে। মেঘলা দিনের জন্যই হয়তো তাকে আরও বেশি সুন্দর লাগছিল। বাসে করে যাওয়ার সময় মনের মধ্যে একটা টান টান উত্তেজনা কাজ করছিল। কত দিন পর আবার ঘুরতে বেরিয়েছি, তার উপরে এই মেঘলা ওয়েদার যেন আরও আমাদের খুশিটাকে দ্বিগুণ করে দিচ্ছিল। আমাদের এই পুরো বাস জার্নিটা উইন্ডো সিটে বসে এই সুন্দর সুন্দর দৃশ্য দেখে আর তার সাথে আমাদের মনের মতো প্রিয় গান শুনতে শুনতেই কেটে গেল। এরপর আমাদের বাস সোজা গিয়ে কোলাঘাটে নামালো। সেখানেই একটা 10 মিনিটের ছোট্ট চায়ের ব্রেক নিলাম আমরা। অনেক সকাল সকাল বেরোনোতে সকালের চাটাই আমাদের যা মিস হয়েছিল, ব্যাস এখন যেন 16 কলা পূর্ণ হলো। মোটামুটি কোলাঘাট বেরোলেই শুরু হয়ে যায় গ্রাম্য পরিবেশ, আমার মায়ের ফেভারিট। তাই তো জানলার মধ্যে একদম এঁটুলির মতো এঁটে গেছেন, বারবার ডেকেও তার আর সাড়া পাওয়া যায় না। অবশ্য মায়েরও দোষ না। আমরা যারা শহরে ইট কংক্রিটের জঙ্গলের মধ্যে থাকি, তাদের কাছে এইটুকু সবুজ দেখা মানেও যেন হাতে চাঁদ পাওয়ার মতো। গ্রামের এই সুন্দর অপূর্ব সব দৃশ্য দেখতে দেখতেই আমাদের বাসও এগিয়ে চলল দীঘার পথে। অবশেষে আমাদের বাস আমাদেরকে পৌঁছে দিল নিউ দীঘায় প্রায় বেলা 12:30টায়। আমরা নিউ দীঘাতেই আমাদের জন্য বুক করেছিলাম বিচ ভিউ রিসর্ট। বাস স্ট্যান্ড থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই ছিল আমাদের এই হোটেলটি। বেশ সুন্দর সাজানো গুছানো পরিপাটি ছিল আমাদের এই হোটেলটি। যাওয়া মাত্রই সমস্ত ফর্মালিটিস সেরে নিলাম, আর ওনারাও আমাদেরকে চটজলদি দিয়ে দিলেন আমাদের রুমের কি, আর তার সাথে এই ওয়েলকাম ড্রিঙ্কও। আমাদের হোটেল রুমটা পেয়েছিলাম আমরা ফার্স্ট ফ্লোরে। এটিই হলো আমাদের আগামী 3 দিনের আস্তানা। যাওয়া মাত্রই দেখলাম আমার বোন আর মা এখানে সব থেকে সুন্দর জায়গাটা আবিষ্কার করে নিয়েছে। আসুন আপনাদেরও দেখাই আমাদের রুমের সবচেয়ে সুন্দর জায়গাটি। আমাদের রুমটা ফ্রন্ট থেকে সি ভিউ না হলেও একটা খুব সুন্দর জঙ্গলের ভিউ ছিল। এরপর আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে গেলাম আমাদের হোটেলেরই গ্রাউন্ড ফ্লোরের রেস্টুরেন্টে লাঞ্চ সারতে। এখানে বসে লাঞ্চ সারতে সারতে আপনার মনে হতেই পারে আপনারা হয়তো কোনো জাহাজে আছেন। এরকমই সুন্দর ইন্টেরিয়ার দিয়ে সাজানো রয়েছে এই রেস্টুরেন্টটিকে। আমরা লাঞ্চে ওনাদের ভেজ থালিটাই অর্ডার করেছিলাম, আর তার সাথে নিয়েছিলাম অমলেট। ওনাদের সবকটা আইটেমই বেশ ঘরোয়া রকমের ছিল, আমার তো বেশ পছন্দ এসেছে। এই রিসর্টে বেশ সুন্দর একটা পুলও রয়েছে, আপনারা চাইলে আপনাদের কচিকাচাদের সঙ্গে ঝাপাঝাপি করতে পারেন এখানে। এতক্ষণের জার্নির পর মার একটু রেস্ট নিতে ইচ্ছা করলো, তাই আমি আর আমার বোন বেরিয়ে পড়লাম চারপাশটা একটু ঘুরে দেখতে। আমাদের রিসর্টের উল্টো দিকেই বিভিন্ন ছোট ছোট দোকান বসেছিল, বেশ ভাল লাগছিল সেই দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে। দুপুরের এই পড়ন্ত রোদে তখন সবাই স্নান সেরে ফিরছে। এদিকে আমরা তখন ফুল অন এনার্জি, সবে পৌঁছেছি দীঘাতে, এখন চুটিয়ে মজা করব 3টে দিন। না, যা বুঝলাম এবার হোটেলে গিয়ে মাকে রেডি করতে হবে, বেশিক্ষণ শুয়ে থাকলে চলবে না। এবার ফাইনালি আমরা 3 জনেই রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম সি বিচের উদ্দেশ্যে। দীঘা এসে পর্যন্ত একবার আমরা সমুদ্র দেখলাম না। আমাদের রিসর্ট থেকে ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে একটি বিচ, তাই চলে গেলাম সেখানেই।
বিচে পৌঁছেই দেখলাম অলরেডি সেখানে কাতারে কাতারে মানুষের ভিড়। যা বুঝলাম দীঘাতেও এখন বিভিন্ন রকমের ওয়াটার স্পোর্টস চালু হয়েছে, আপনারা চাইলেই সেটা উপভোগ করতে পারেন। সমুদ্রের ফুরফুরে হাওয়াতে আমাদের মনটা যেন আরও ভালো হয়ে গেল। সূর্য তখন অস্ত গেছে, দিন প্রায় শেষের মুখে। তাই তো দিনের শেষ আলোটুকুকে উপভোগ করার জন্যই আমরা বিচে যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে সমুদ্রে একবার পা ডুবিয়ে আসলাম। আপনি যতবারই সমুদ্রে যান না কেন, সমুদ্রের ঢেউ যখন ফিরে যায় আর তার সাথে আপনার পায়ের নিচের বালিটাকেও নিয়ে যায়, তখন সে যেন এক আলাদাই অনুভূতি হয়। সেই মুহূর্তটায় যেন মা আমাদের থেকেও ছোট হয়ে গিয়েছিল। আমরা তাই মাকে শেখাচ্ছিলাম কি করে পোজ দিতে হয়, কি করে তার ওড়নাটাকে উড়িয়ে দিতে হয় হাওয়ার তালে তালে। আমার মাও কিন্তু একদম বাধ্য মেয়ের মতো আমরা যা যা বলি সে সবই করে। আমাদের সকলেরই আসলে মনের ভেতর একটা ছোট্ট বাচ্চা লুকিয়ে থাকে, যেটি বেরিয়ে আসে এরকমই পাহাড়ে কিংবা সাগরে গেলে। বেশ খানিকক্ষণ এরকমই বিচে মজা করার পর আমরা এবার বাড়ি গিয়ে বসলাম। যতই সন্ধ্যা ঘনিয়ে আসছে মনটা এবার একটু চা চাইছে। পাশের এক ফেরিওয়ালার থেকেই লেবু চা নিয়ে আমরা বসে রইলাম এখানে। সমুদ্রের ধারে সমুদ্রের হাওয়া খেতে খেতেই আমাদের গল্প চলল। মা ছোটোবেলায় একবার ক্লাস 7 বা 8 পড়তে স্কুল থেকে দীঘা এসেছিল। সেই সময়ে সমুদ্র আর এখনকার সমুদ্র আর দীঘা কতটা বদলে গেছে এইসব নিয়েই মা বলছিল। মার হয়তো স্কুলের সেই হারিয়ে যাওয়া স্মৃতিগুলো সব আবার করে মনে পড়ে যাচ্ছিল। সন্ধ্যার একটু বাড়তেই বিচের ধারে ধারে সব দোকানে আলো জ্বলে উঠল। আমরাও তাই বিচের ধার দিয়ে হেঁটে হেঁটে ঘুরে দেখলাম সেই দোকানগুলো। শঙ্খ, ঝিনুক, মুক্তা কত কি না বিক্রি হচ্ছে সব দোকানে। বিচের সামনেই ছিল বিচ মার্কেট। আমরাও ঘুরে ঘুরে দেখতে লাগলাম মার্কেটের সমস্ত দোকান। শপিং এটা এমনই একটা জিনিস যে বয়সের গণ্ডি পেরিয়ে সমস্ত মেয়েদের সাংঘাতিক পছন্দের জিনিস। দীঘার এই বিচ মার্কেটে আয়না, দোলনা, জামা কাপড়, জুতো কি না নেই। এখানে এই দোকানটাতে ব্যাগের অপূর্ব অ্যান্ড বিশাল একটা সম্ভার দেখতে পেলাম। মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে এরা আর কত দোকান যে ঘুরে দেখবে। এরপর আমরা ফিরে আসলাম আমাদের রুমে। এখানে সন্ধ্যাবেলা ব্যালকনিতে বসলাম, আমাদের সেই ফেভারিট স্পটে। অপূর্ব সুন্দর হাওয়া দিচ্ছিল বাইরে, তাই তো আমরা আমাদের আড্ডাটা বাইরেই জমালাম। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে তারাই জমিয়ে তুলেছিল আমাদের এই পুরো আসরটাকে। বাইরের মনোরম পরিবেশ, সুন্দর মন ভোলানো গান আর তার সাথে এত ভালো কোম্পানি, আর কি চাই বলুন মনটাকে তরতাজা করতে। এদিন রাতে ডিনারটাও আমরা আমাদের হোটেলেই সেরে নিলাম। ডিনার সেরে আমি আর আমার বোন একটু সামনের রাস্তাতে দিয়ে পায়চারি করে আসলাম। তখনও বাইরে বেশ ভালোই লোকজন ঘুরে বেড়াচ্ছে, আবার অনেকে তো চেক ইনও করছেন হোটেলে। পরদিন সকালে আমরা একটু বেলা করেই ঘুম থেকে উঠলাম। উঠেই দেখি বাইরে পুরো মেঘলা ওয়েদার, সারা রাতই প্রায় বৃষ্টি হয়েছে। হোটেল থেকেই আমরা চা আর জলখাবার অর্ডার করে নিলাম। এরপর আমরা চটজলদি তৈরি হয়ে নিলাম, আমাদের যে বেরোতে হবে জগন্নাথ মন্দিরে দর্শন করতে। এবার আমাদের দীঘাতে আসার প্ল্যানটাই কিন্তু এই জন্যই। দীঘার এই জগন্নাথ মন্দিরটি কিন্তু অবিকল পুরীর আদলে তৈরি করা হয়েছে। আমরা কিন্তু 6 নম্বর গেট দিয়ে এন্ট্রি করেছিলাম। ছ নম্বর গেট দিয়ে ঢুকেই আমরা দেখতে পেলাম সামনে অরুণ স্তম্ভ। বুঝলাম এটাই হলো দীঘার জগন্নাথ মন্দিরের সিংহ দরজা। দরজার ওপরেই মাতা লক্ষ্মীর একটি মূর্তি বিরাজমান। দীঘার এই মন্দিরটির কিন্তু ভাস্কর্য শৈলী অপূর্ব সুন্দর, চারিদিকে খুবই সুন্দর বাগান দিয়ে সাজানো। আর যেদিন আমরা গিয়েছিলাম সেদিন অপূর্ব সুন্দর এক রৌদ্র ছায়ার খেলা চলছিল যেন মন্দিরের ওপরে। 6 নম্বর গেট দিয়ে ঢুকে মন্দিরের বাঁদিকে এই যে রাস্তাটি গেছে, এখানেই আপনারা পেয়ে যাবেন ভোগের কুপন, আর ভোগও এখানেই পাওয়ানো হয়। ঠিক ডান দিকে আমরা দেখতে পেলাম একটি সুন্দর ভজন কুটিরও তৈরি করা হয়েছে।
ও হ্যাঁ, আর বলে রাখি, আপনাদের সাথে যদি বড় বা মিডিয়াম সাইজের কোনো ব্যাগ থাকে সেটি কিন্তু আপনাকে জমা দিয়ে আসতে হবে। ধীরে ধীরে আমরা অরুণ স্তম্ভের সামনে পৌঁছালাম। ওই দেখুন, ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে মন্দিরের সিংহদ্বারের ওপরেই রয়েছে মাতা লক্ষ্মীর একটি মূর্তি। এই সিংহদরজার সামনে দাঁড়ালেই আপনারা দেখতে পাবেন ভেতরে পতিতপাবন জগন্নাথ প্রভুকে। এই যে এখানেই রয়েছেন পতিতপাবন জগন্নাথ প্রভু। এইভাবে আপনাদেরকে দুটি দরজা পেরোতে হবে, তারপরে আপনারা মূল মন্দিরের সামনে এসে পৌঁছাবেন। এই দুটি দরজার মাঝখানে খুব সুন্দর একটি ঘাট বাঁধানো সরোবর তৈরি করা হয়েছে। বেশ কয়েকটি পদ্মফুল ফুটেছিল, অপূর্ব সুন্দর লাগছিল সেটিও। এরপর দ্বিতীয় দরজার ভেতরে আপনারা দেখতে পাবেন পদ্মনাভ স্বামীকে, অর্থাৎ অনন্ত শয্যায় নারায়ণ এবং তার নাভি থেকে নিঃসৃত পদ্মের মধ্যে ব্রহ্মা বিরাজিত। এরপরে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম মূল গর্ভগৃহের দিকে। পুরীর মন্দিরে যেরকম আপনারা মূল গর্ভগৃহ ছাড়াও আরও বিভিন্ন ছোট ছোট মন্দির দেখতে পান, এখানেও কিন্তু সেরকমই একাদশী মাতার মন্দির, বিমলা মায়ের মন্দির ইত্যাদি প্রমুখ দেবতার মন্দির রয়েছে চারিপাশে। মন্দিরে দর্শনের সময় হলো সকাল 6টা থেকে 1টা পর্যন্ত, আবার 3টে থেকে 8টা পর্যন্ত। মাঝে 2 ঘন্টা সময় প্রভুকে দুপুরের ভোগের পরে বিশ্রাম দেওয়া হয়। আমরা যখন পৌঁছাই তখন দুপুরের ভোগারতি চলছে। আমাদের দর্শন কেমন হলো তা না হয় ওদের মুখেই শুনুন। কেমন দর্শন হলো? দর্শন কেমন হলো তা তো আমাদের মুখের হাসি দেখেই বুঝতে পারলেন। তবে এখানে আমরা একটা ছোট্ট ভুল করে ফেলেছিলাম। আমাদের এই দিন ইচ্ছা ছিল আমরা দুপুরের ভোগটা মন্দিরেই পাবো, তবে কুপন সংগ্রহ করার সময়টা আমাদের কাছে ছিল অজানা। জগন্নাথ প্রভুকে দর্শন করার পরে আমরা পাশে বিমলা মায়ের মন্দিরে গেলাম। এই বিমলা মাই হলেন দেবী পার্বতী। জগন্নাথ প্রভুর প্রসাদ প্রথমে এই বিমলা মায়ের কাছে আসে, তারপরে সেটি তিনি গ্রহণ করলেই মহাপ্রসাদ হয়। আমাদের অপার সৌভাগ্য হয়েছিল সেই দৃশ্য স্বচক্ষে দেখার। আসুন আপনারাও দর্শন করুন দেবী পার্বতীর। আমরা বিমলা মায়ের মন্দিরে দাঁড়িয়েই ছিলাম, ঠিক তখনই দেখলাম হঠাৎ 2জন প্রভু প্রসাদ নিয়ে আসলেন। বুঝলাম এটি জগন্নাথ প্রভুর প্রসাদ। এখন সেটি আনা হয়েছে বিমলা মায়ের কাছে ভোগ নিবেদন করার জন্য। আমরাও খানিকক্ষণ দাঁড়িয়ে গেলাম সেই ভোগ নিবেদন দেখার জন্য। আসুন আমাদের সাথে আপনারাও তা দর্শন করুন। ভোগ নিবেদন করে সামান্য সময়ের জন্য মন্দিরের দরজা বন্ধ করা হলো। তারপর মন্দিরের দরজা খুলে আবার আরতি শুরু হলো। বিমলা মায়ের আরতি দেখে আমরা চললাম সামনে নৃসিংহদেবের মন্দিরে। এই দিন এত সুন্দর রোদ ছায়া মিশানো ওয়েদার, তার মধ্যে অপূর্ব একটা ফুরফুরে হাওয়া বইছিল। আর দেখুন মন্দিরের ধ্বজাটাও কি সুন্দর উঠছে এই হাওয়াতে। মুগ্ধ হয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ চেয়ে রইলাম মন্দিরের দিকে। আগেই বললাম আমরা ভোগারতির সময় গিয়েছিলাম, তাই তখন সব মন্দিরেই আরতি চলছে। নৃসিংহদেবের মন্দিরের পরে এটি ছিল সম্ভবত বামন অবতারের মূর্তি। এইভাবেই চারিপাশে ছোট বড় সমস্ত মন্দির ঘুরে ঘুরে আমরা আবার 6 নম্বর গেটের দিকে এগিয়ে চললাম। যাওয়ার সময় পথে চোখে পড়ল দূরে রথগুলিও কিন্তু এখনও রাখা রয়েছে। সেগুলিকে খুব ভালোভাবেই সংরক্ষণ করে রাখা হয়েছে। সম্ভবত এবছরের রথে এই রথগুলি ব্যবহৃত হবে। 6 নম্বর গেট ছাড়াও গেট নাম্বার 3-এর সামনেও নাকি ভোগের কুপন পাওয়া যায়। সত্যি বলতে কি মন্দিরটা আমার এতই সুন্দর লেগেছিল, মারা তাড়াহুড়ো করলেও আমি দাঁড়িয়ে যাচ্ছিলাম একটু পরে পরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও শ্যুট করতে। অপূর্ব সুন্দর হয়েছে মন্দিরটি।
যেতে যেতে আবার চোখে পড়ল রথগুলি। বেশ সামনে থেকে এখন দেখা যাচ্ছে। নন্দীঘোষ, তালধ্বজ আর দর্পদলন সবাইকে খুব সুন্দর করে সংগ্রহ করে রাখা হয়েছে। এরপর আমরা ভোগ পাওয়ার আশায় চললাম সেই 6 নম্বর গেটের সামনের কাউন্টারে, যেটা আপনাদের ঢোকার সময় দেখিয়েছিলাম। সেখানে গিয়ে বুঝতে পারলাম আমরা একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। ভোগের কুপন সংগ্রহ করার সময় হচ্ছে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। তারপর গেলে কিন্তু আপনারা আর কুপন পাবেন না। সেদিনের মতো আর প্রসাদের কৃপা আমাদের হলো না। শেষমেশ আমরা হোটেলে এসেই আমাদের লাঞ্চ সারলাম, আর তারপর আবার তৈরি হয়ে বেরিয়ে পড়লাম বেশ কয়েকটি মন্দির ঘুরতে। দীঘা থেকে খুব সহজেই আপনারা উড়িষ্যা বর্ডার ক্রস করে খুব সুন্দর দর্শনীয় 2-3টি মন্দির ঘুরে দেখতে পারেন। আমরাও সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম। সবার প্রথমে আমরা গেলাম উড়িষ্যার ফেমাস রাধা গোবিন্দজির মন্দিরে। অপূর্ব সুন্দর কারুকার্য করা এই মন্দিরের গায়ে। এটি উড়িষ্যার বালাসোর নামে জায়গায় অবস্থিত। এই মন্দিরে রাধাকৃষ্ণ এবং তার সাথে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবী এবং গোপাল ঠাকুরও পূজিত হন। এখানের বিগ্রহগুলি অতি প্রাচীন। এখানে গেলে আপনারা লক্ষ্য করতে পারেন সুভদ্রা দেবীর মূর্তিটি সামান্য ব্যতিক্রমী। সাধারণত সুভদ্রা দেবীর কিন্তু হাত থাকে না, কিন্তু এখানে যে বিগ্রহটি দেখলাম তাতে কিন্তু ওনার হাত রয়েছে। আমি কিন্তু সচরাচর এরকম মূর্তি দেখিনি। বিগ্রহগুলি বেশ অন্য রকমের। মন্দির চত্বরের ভেতরে অপূর্ব এক প্রশান্তি বিরাজ করছে। এই সুন্দর মন্দিরটি দর্শন করে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য চন্দনেশ্বর মন্দিরে। চন্দনেশ্বর মন্দিরে ভগবান শিব স্বয়ম্ভু। এখানে দেবাদিদেব মহাদেব চন্দন গাছের মধ্যে প্রকট হয়েছিলেন, তাই এই মন্দিরের নাম হয়েছে চন্দনেশ্বর। এখানে চড়কের সময় খুব সুন্দর একটি বিশাল মেলা বসে। মন্দির চত্বরের ভেতরে আপনারা এই বিশাল বড় পুকুরটি দেখতে পাবেন। এখানে অনেকেই এসে বাবার কাছে তাদের মনোকামনা জানান। অনেককেই দেখলাম তারা মন্দির চত্বরের ভেতরেই থেকে যাচ্ছেন। যতক্ষণ না তাদের বাবা নির্দেশ করছেন ততক্ষণ তারা মন্দিরের চরণামৃত ছাড়া আর কোনো খাবারও গ্রহণ করেন না। এটাই এখানকার স্থানীয়দের বিশ্বাস। চলুন আপনাদেরও মন্দিরের মূল গর্ভগৃহের ভেতর নিয়ে যাই। বাবা চন্দনেশ্বরের লিঙ্গটি কিন্তু মন্দিরের ভেতরে আপনারা সহজে দেখতে পাবেন না। এটি একটু মাটির ভেতরেই রয়েছে। বাবা এখানে এই স্বরূপেই বিদ্যমান। হর হর মহাদেব। এই মন্দির চত্বরের ভেতরে আরও বিভিন্ন ছোট ছোট মন্দির রয়েছে, যেরকম এই রাধাকৃষ্ণের মন্দিরটি। এখানের মাধবকে দেখলে আপনার মনে হবে সে যেন একদম জীবন্ত এবং আপনার দিকেই তাকিয়ে হাসছেন। আরও রয়েছে এই প্রাচীন জগন্নাথ দেবের মন্দিরটি। এই মন্দিরে কিন্তু জগন্নাথ প্রভুর আবার পিতলের হাত রয়েছে। অনন্ত কোটি রূপ তার, বিভিন্ন রূপে তিনি বিভিন্ন জায়গায় দর্শন দেন। এরপর আমরা গেলাম তালসারি বিচে। এই বিচটি কিন্তু ফেমাস তার লাল কাঁকড়ার জন্য। তবে সেখানে যেতে গেলে আলাদা করে আপনাকে বোট ভাড়া করে যেতে হবে। আর এই সময় দিনের আলো প্রায় ফুরিয়ে এসছে, তাই আমরা খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে এখানকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেই বেরিয়ে পড়লাম। অপূর্ব সুন্দর একটা দিন কাটলো আমাদের। শুধু সামান্য একটা আক্ষেপ রয়ে গেল, সেদিনকের মতো আমাদের আর মন্দিরে ভোগ পাওয়া হলো না। মনে মনে আমরা নিশ্চয় করলাম পরদিন সকালে আমরা আরও একবার চেষ্টা করে দেখব। এরপর তালসারি বিচ থেকে ফেরার পথে আমরা উদয়পুর বিচটাও একটু ঘুরে দেখলাম, তবে সেখানে বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ কি দিনের আলো প্রায় শেষের পথে। ভাগ্যে আমরা উদয়পুর বিচে বেশিক্ষণ সময় কাটাইনি। একটু পরেই দেখলাম ঝমঝম করে বৃষ্টি নামলো। হোটেলের রুমে ঢোকার পরে তো মুষলধারে বৃষ্টি নামলো। হোটেলের রুমে বসে অবশ্য বৃষ্টি উপভোগ করতে ভালোই লাগছিল, কিন্তু বাইরে থাকলে হতো আসল সমস্যা। সেদিন কিন্তু বেশ রাত অবধি বৃষ্টি চলল। বিছানায় শুয়ে শুয়ে আমরা এই বৃষ্টি উপভোগ করতে করতেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে দেখলাম আকাশ পরিষ্কার, রোদ ঝলমলে একটা দিন। এদিনকে আমাদের বাড়ি ফেরার পালা, তাই জন্য আমরা সকালে বেশ তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। উঠেই আমাদের রুমের ব্যালকনিতে আমাদের সেই ফেভারিট স্পটে বসে সকালের চাটা খেয়েই আমরা তড়িঘড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি আমরা এত তড়িঘড়ি করে? ওই যে কালকের যে অসম্পূর্ণ গল্পটা রয়ে গেছিল। আগের দিন কৃপা না করলেও এই দিন আমরা সকাল সকাল গিয়ে প্রসাদের জন্য কুপনটা আগেই কেটে নিলাম। ভেবেছিলাম ব্রেকফাস্টটা বাইরে করব, কিন্তু তা আর করতে হলো না।
আমরা সকাল সকাল এসে দুটো খিচুড়ির ভোগের নিয়ে যাচ্ছি। এটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট হবে। লাগবে না, এটা আপনারা এখানে এসে 100 টাকার বিনিময়ে কিনতে পারবেন। জয় জগন্নাথ। হ্যাঁ, আমরা যখন প্রসাদের কুপনটা কালেক্ট করলাম তখন দেখলাম ওখানে সকালের বাল্যভোগের খিচুড়িও পাওয়া যাচ্ছে। এখানে ভোগের কুপন কালেক্ট করার পর আমরা ওনাদের গিফট শপটাও একটু ঘুরে দেখলাম। খুব সুন্দর সুন্দর সব জিনিস রয়েছে। আপনারাও চাইলে আপনাদের বাড়ির ঠাকুরের জন্য এখান থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করতে পারেন। অপূর্ব সব বিগ্রহগুলি ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগছিল আমাদের। দেখুন এই ছোট্ট লাড্ডু গোপালদেরকে কি মিষ্টি না লাগছে। এরপর আমরা তাড়াতাড়ি হোটেলে ফিরে আসি। সকালের ব্রেকফাস্টটাও সারলাম আমরা বাল্যভোগের খিচুড়ি দিয়ে। আগের দিন জগন্নাথ প্রভু আমাদেরকে প্রসাদের কৃপা থেকে বঞ্চিত করেছেন, তাই পরের দিনকে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার অবধি সবেতেই কিন্তু আমরা প্রসাদই খেয়েছিলাম। মন্দিরে দুপুরের প্রসাদ দেওয়া শুরু হবে বেলা 1:30 থেকে। আমাদের হাতে কিছুটা সময় থাকাতে আমরা একবার নিউ দীঘা বিচে গেলাম। গিয়ে সমুদ্র দেখার আগে তো জনসমুদ্র দেখতে পেলাম। হঠাৎ করে যেন মনে হলো আমরা কুম্ভ স্নানে চলে এসেছি। আসলে এই 3 দিনের লং উইকেন্ডটাতে ছুটি উপভোগ করার সুযোগটা কেউই হাতছাড়া করতে চাননি। এরপর আমরা আবার একটু বিচ মার্কেটেই ঘুরে দেখলাম। ঘুরে ফিরে আবার পৌঁছে গেলাম আমাদের সেই ফেভারিট টি স্পটে। এই বিচ মার্কেটে যতবারই এসেছি এই দোকানটায় চা আমরা অবশ্যই খেয়েছি। বিচ মার্কেটে সামান্য একটু ঘুরঘুর করে আমরা এবার চললাম মন্দিরের পথে। এবার আমাদের ফাইনালি প্রসাদ পাওয়ার পালা। অবশেষে এতক্ষণের দীর্ঘ চেষ্টার পরে আমরা প্রসাদ পেলাম। প্রসাদ পেতে পেতে একটা কথাই মনে হলো, আগের দিন যদি আমরা প্রসাদ পেয়ে যেতাম হয়তো এই দিনকে আর মন্দিরে আসাই হতো না, হয়তো আবার প্রভুকে দর্শন করাই হতো না। সকালবেলায় আমরা পার্সেলের কুপনও নিয়ে নিয়েছিলাম, তাই ডিনারেও কিন্তু আমরা প্রসাদই পেয়েছিলাম। ফাইনালি আমাদের 3 দিনের আস্তানা এই বিচ ভিউ রিসর্টকে বাই বাই করে আর মনের মধ্যে অনেকগুলো সুন্দর স্মৃতি নিয়ে আমরা চললাম বাড়ির পথে। জয় জগন্নাথ।